দীর্ঘ টানাপোড়েনের শেষে ইরান এবং আমেরিকার মধ্যে যুদ্ধ বন্ধ নিয়ে দ্বিপাক্ষিক পরোক্ষ আলোচনা শুরু হয়েছে পাকিস্তানি মধ্যস্থতায়। কিন্তু এই আলোচনা শুরু হবার পূর্বেই ইরান বড় সড় জয় হাসিল করেছে। গতকাল এক বিরাট টান উত্তেজনা শুরু হয়েছিল পাকিস্তান পৌঁছানোর আগেই, যখন আমেরিকার পক্ষ থেকে জেডি ভ্যান্স, জারেড কুশনার, স্টিভ উইটকফদের মতো হেভিওয়েট মার্কিন প্রতিনিধিরা যখন যাত্রা শুরু করে দেয়, তখন ইরান চুপচাপ বসে রয়েছে। পাকিস্তানে আসার কোনো নামগন্ধ পর্যন্ত নেই। অথচ গোটা পৃথিবী জানে 11 তারিখ পাকিস্তানের মধ্যস্থতায় পৃথিবীর এযাবৎকালের সবচাইতে বড় হাই ভোল্টেজ মিটিং হতে যাচ্ছে ইসলামাবাদ শহরে। এই উপলক্ষে পাকিস্তান ইসলামাবাদ শহরে 2 দিন সরকারি ছুটি ঘোষণা করে দিয়েছে। দ্বিপাক্ষিক আলোচনার পরেও যে ইরান এবং আমেরিকার মধ্যে শান্তির সমঝোতা হবে এ বিষয়ে ক্ষীণ সম্ভাবনা রয়েছে। তবু আলোচনা শুরু হবার আগেই এমন পরিস্থিতি গতকাল তৈরি হয়েছিল যাতে মনে হয়েছিল আলোচনা শুরু হবার আগেই দুপক্ষ আবার নতুন করে যুদ্ধে যাবে। তবু আসার কথা শেষ পর্যন্ত ইরানের প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছেছে, কিন্তু তার আগে মূল নাটকটি সম্পন্ন হয়েছে। চলুন আমরা দেখে নিই কেন ইরান আমেরিকার বিরুদ্ধে বেঁকে বসেছিল এবং এই সভাতে তারা কোনোভাবেই অংশগ্রহণ করতে চাইছিল না। ইরানের প্রতিনিধি দল আজ ভোরবেলায় ইসলামাবাদে এসে পৌঁছেছে। তার আগেই মূল ঘটনা ঘটে গেছে কাল। আমেরিকা যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই কূটনৈতিক বিষয়ে নির্ভর করা যায় না, কারণ আমেরিকার ইতিহাস প্রতারণার, বেইমানির এবং সর্বোপরি ইসরায়েল রাষ্ট্র, যে ইসরায়েল রাষ্ট্র লেবাননের উপরে গণহত্যা চালিয়ে যাচ্ছে, যতক্ষণ না পর্যন্ত ইসরায়েলকে আমেরিকা যুদ্ধে থামতে বাধ্য করতে পারছে, যতক্ষণ না পর্যন্ত আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানকে এই বিষয়ে আশ্বস্ত করতে পারছে যে আইডিএফ সেনারা লেবাননে আকাশ থেকে বোমা বর্ষণ করে নিরীহ লেবানিজদের খুন করা বন্ধ করবে, ততক্ষণ ইরানের পক্ষে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল যে ইরান কোনোভাবেই আমেরিকার সঙ্গে আলোচনার টেবিলে বসবে না। গতকাল ইরান ইসলামাবাদে পৌঁছানোর আগে একটি দারুণ অবস্থান গ্রহণ করেছিল। আমেরিকা গত 50 বছরের ইতিহাসে তার বিরুদ্ধে কোনো দেশকে এমন সাহসী অবস্থান নিতে দেখেনি। আমেরিকাকে কূটনৈতিকভাবে এমন বিপুল পরিমাণে চাপ প্রয়োগ করতে পারে এটাই পৃথিবীর অজানা ছিল। ইরান সাফ জানিয়ে দিয়েছে, যদিও জেডি ভ্যান্স তথা আমেরিকার সমস্ত গুরুত্বপূর্ণ ভিআইপি যারা, তারা ইসলামাবাদের উদ্দেশ্যে আগেই ফ্লাই করেছে আকাশে, অথচ ইরানের পক্ষে কোনো হেলদোল দেখানো হয়নি। তারা আলোচনা টেবিলে বসার জন্য বিন্দু মাত্র আগ্রহী ছিল না। অর্থাৎ যে কথা আমেরিকা দাবি করছিল যে ইরান চুক্তির জন্য মরিয়া, 40 দিনের যুদ্ধেই ইরান ইতিমধ্যেই ধ্বংস হয়ে গেছে, বাকি রয়েছে খুব সামান্যই কাজ, যেটা ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন। অথচ আমরা দেখলাম সম্পূর্ণ ভিন্ন চিত্র। আমেরিকার সাথে আলোচনার টেবিলে বসার আগে ইরান নতুন করে চারটি কড়া শর্ত চাপিয়ে দেয় আমেরিকাকে, যে শর্ত না মানলে ইরান সাফ জানিয়ে দিয়েছে আমেরিকার সঙ্গে কোন রকম আলোচনা টেবিলে বসবে না। আর আমেরিকা পৃথিবীর সুপার পাওয়ার, ডোনাল্ড ট্রাম্প যিনি সব দেশকে অবলিটারেট করে দেন, সেই ডোনাল্ড ট্রাম্পের আমেরিকাকে ইরানের চাপিয়ে দেওয়া প্রত্যেকটি শর্তকে মানতে হয়েছে। তারপর ইরান পাকিস্তানে গিয়ে পৌঁছেছে এই সভার উদ্দেশ্যে। গতকাল রাত 8:12 ভারতীয় সময়, তখন ইরানের পার্লামেন্টের স্পিকার খুব দৃঢ়তার সঙ্গে একটি টুইট করেন, যেখানে তিনি জানিয়ে দেন আমেরিকা যদি ইরানের 2টি শর্ত পূরণ না করে তারা এই সভাতে অংশগ্রহণ করবে না। 1, লেবাননে এখনই যুদ্ধ বন্ধ করতে হবে। দ্বিতীয়, মোস্ট ইন্টারেস্টিং, সবাইকে চমকে দিয়েছে দ্বিতীয় দাবি, আমেরিকা ইরানে যে 100 বিলিয়ন ইউএসডি পরিমাণ অর্থ বিভিন্ন ব্যাংকে ফ্রিজ করে রেখেছে, সেই ফ্রিজ করা অর্থ যদি আমেরিকা রিলিজ না করে ইরানের কাছে, তাহলে এই সভাতে ইরান অংশ নেবে না, তারা তেহরান ছেড়ে ইসলামাবাদের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে না। তাই প্লেনে চাপার আগেই আমেরিকা যুক্তরাষ্ট্রের উপরে মারাত্মক চাপ সৃষ্টি করে ইরান। গালিবাফ লেখেন, দিস টু ম্যাটার্স মাস্ট বি ফুলফিলড বিফোর দ্য নেগোসিয়েশনস বিগিন। আলোচনা শুরুর পূর্বেই
এই দুটি শর্ত আমেরিকাকে পূরণ করতে হবে। তারপর ভারতীয় সময় রাত 2:10 তখন আমেরিকার পক্ষে সংকেত আসে যে আমেরিকা ইরানের দাবি মেনে নিয়েছে। তখন আমরা দেখলাম আমেরিকা ইরানের দেওয়া 4টে শর্ত তারা মেনে নিয়েছে। চলুন এবার দেখে নিই আমেরিকা কোন 4টি শর্ত মানতে বাধ্য হলো, যাকে আমরা বলছি ইরানের বিরাট বড় জয়। যুদ্ধের আগে যখন আমেরিকার সঙ্গে ইরান দ্বিপাক্ষিক পরোক্ষ আলোচনায় বসেছিল ওমানের নেতৃত্বে, তখন আমেরিকার যতখানি শক্তিশালী দেশ হিসেবে ইরানের উপরে কর্তৃত্ব ফলানোর চেষ্টা করেছিল। এবার কিন্তু চিত্র সম্পূর্ণ ভিন্ন। এই মুহূর্তে ইরান গোটা পৃথিবীর অন্যতম শক্তিশালী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছে। সুতরাং দরদাম করার ক্ষেত্রে ইরানের যে শক্তি তৈরি হয়েছে তা কিন্তু স্পষ্ট। আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের এই শর্তগুলোকে মানতে বাধ্য হয়েছে এবং আমেরিকা যুক্তরাষ্ট্রকে রীতিমতো বেগ পেতে হয়েছে ইরানকে এই সভাতে আনতে গিয়ে। চলুন আমরা এবার দেখে নিই ইরানের কোন 4 শর্ত আমেরিকা মেনে নিয়েছে। নাম্বার 1, দ্য রিলিজ অফ ইরানস ফ্রোজেন অ্যাসেটস। প্রথম গুরুত্বপূর্ণ শর্ত, ইরানে যে বিপুল পরিমাণে অর্থ অর্থাৎ 120 বিলিয়ন ইউএসডি অর্থ এখন পর্যন্ত আমেরিকা ফ্রিজ করে রেখেছিল, সেই অর্থ এবার রিলিজ করার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র। 2 নম্বর, এ সিজফায়ার ইন লেবানন। লেবাননের যুদ্ধ বন্ধ হবে একথা অঙ্গীকার করে আমেরিকা। 3 নম্বর, লিমিটেশন অন প্যাসেজ থ্রু দ্য স্ট্রেইট অফ হরমুজ টু 15 ভেসেলস পার ডে উইথ ট্রানজিটস পেমেন্ট। প্রতিদিনে হরমুজ প্রণালী হয়ে মাত্র 15টি জাহাজ আইআরজিসির নেতৃত্বে পার হবে এবং সেই জাহাজের প্রত্যেকটিকে ইরানকে জমা দিতে হবে সেই নির্ধারিত 2 মিলিয়ন ইউএসডি পরিমাণ অর্থ। চতুর্থ গুরুত্বপূর্ণ শর্ত যেটা আমেরিকা যুক্তরাষ্ট্র মেনে নিতে বাধ্য হয় তা হলো দ্য প্রহিবিশন অফ এনি রিডিপ্লয়মেন্ট অফ ইউএস ফোর্সেস অ্যান্ড ইকুইপমেন্টস ইন দ্য মিডল ইস্ট। মধ্যপ্রাচ্যে নতুন করে আমেরিকা যুক্তরাষ্ট্র সৈন্য প্রেরণ এবং নতুন করে অস্ত্র সামগ্রী পাঠানো, এই 2 ক্ষেত্রেই নিষেধাজ্ঞা লাগিয়ে দিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যে আর নতুন করে শক্তি বৃদ্ধি করতে পারবে না আমেরিকা যুক্তরাষ্ট্র যতদিন এই পিস টক চলবে। রাত 2:10 যখন আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের প্রতিনিধি দলকে আশ্বস্ত করে যে তারা এই 4 শর্ত মেনে নেবে, তারপর ইরানের প্রতিনিধি দল যার নেতৃত্ব দিচ্ছেন ইরানের পার্লামেন্টের প্রেসিডেন্ট মোহাম্মদ বাঘের গালিবাফ, তিনি এবং ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি সহ 84 জনের একটা বিরাট প্রতিনিধি দল পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়। চলুন এবার দেখে নেওয়া যাক ইরান এবং আমেরিকার পক্ষে কারা এই সভাকে, এই দ্বিপাক্ষিক বৈঠককে নেতৃত্ব দেবেন। ইরানের পক্ষে আমরা আগেই জানিয়েছি নেতৃত্ব দিচ্ছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং আব্বাস আরাগচি, খোদ ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি থাকছেন এই সভার নেতৃত্বে। অন্যদিকে আরো 2 জন গুরুত্বপূর্ণ সদস্য ইরানের পক্ষে এই সভায় আছেন। মোট 84 সদস্যের মধ্যে গুরুত্বপূর্ণ আরো 2 জন সদস্য আলী আকবর আহমদিয়ান, যিনি ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের অনারেবল রিপ্রেজেন্টেটিভ। এবং আমেরিকা এতদিন ধরে ইরানের যে বিপুল পরিমাণে অর্থ ফ্রিজ করে রেখেছিল তার যাবতীয় হিসেবের জন্য ইরান তার দেশের সবচাইতে গুরুত্বপূর্ণ বিউরোক্রেটিক এবং টেকনোক্রেটিক রিপ্রেজেন্টেটিভের একটা বিরাট দল নিয়ে এসেছে, যাদের অন্যতম গুরুত্বপূর্ণ নাসের হেমাতি, যিনি ইরানের সেন্ট্রাল ব্যাংকের চিফ। ওদিকে আমেরিকা যুক্তরাষ্ট্র তারাও এবার আর কোনো ভুল চুক করতে চায়নি। তারাও এই হাই ভোল্টেজ সভাতে আমেরিকার পক্ষ থেকে 100 প্রতিনিধির একটা বিরাট দল পাঠিয়েছে, যার নেতৃত্ব দিচ্ছে খোদ আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আমেরিকার ইতিহাসে ইরানের সঙ্গে কোনোদিনও দ্বিপাক্ষিক বৈঠকে খোদ উপরাষ্ট্রপতি ভাইস প্রেসিডেন্ট কোনোদিনও বসেননি। এই প্রথম ডোনাল্ড ট্রাম্প পাঠিয়েছেন জেডি ভ্যান্সকে ইরানের সঙ্গে পিস ডিল করার জন্য। তিনি মজার ছলে হলেও বলেছেন কদিন আগে, যদি ইরানের সঙ্গে পিস ডিল সাকসেসফুল না হয় তার দায় জেডি ভ্যান্সের। তো জেডি ভ্যান্স অনেক দায়িত্ব নিয়ে, কারণ দেশের অভ্যন্তরে ইতিমধ্যে একটি খবর প্রচার হয়েছে যে জেডি ভ্যান্স তিনি যে কোনো মূল্যে ইরানের সঙ্গে যুদ্ধ থামাতে চাইছেন। এখন দেখা যাক জেডি ভ্যান্স এই সভাতে সত্যি সত্যিই যুদ্ধ থামানোর জন্য এসছেন না যুদ্ধ বাঁধানোর জন্য এসছেন। তবে
ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধের আগে ওমানের নেতৃত্বে যে 3 দফা বৈঠক হয়েছিল শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে, সেই 3 বৈঠকেই আমেরিকা নাস্তানুবাদ হয়েছে ইরানের প্রতিনিধি দলের কাছে। কারণ তার দেশের নেতা মন্ত্রী এমনকি সৈন্যবাহিনীর প্রধান, তাদের যে শিক্ষার গুণগত মান, সেখানে আমেরিকা যুক্তরাষ্ট্র ধারে কাছেও ঘেঁষতে পারেনি। সৈয়দ আব্বাস আরাকচি যখন ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করে এসেছেন, সেখানে আমেরিকার পক্ষে বৈঠকে প্রতিনিধিত্ব করেছিলেন জারেড কুশনার এবং ডোনাল্ড ট্রাম্পের একান্ত ব্যক্তিগত সচিব স্টিভ উইটকফ। এরা দুজনই হলেন পেশায় বিল্ডার, যারা রিয়েল এস্টেটের ব্যবসায়ী। সেই দুজন বণিককে সৈয়দ আব্বাস আরাকচির মতো দুধে পলিটিশিয়ানের সঙ্গে যদি আলোচনায় টেবিলে বসানো হয়, পরিস্থিতি হাস্যকর ছাড়া কি হবে। আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানকে শর্ত চাপাচ্ছে ইউরেনিয়াম এনরিচমেন্টের বিষয়ে, অথচ জারেড কুশনার কিংবা স্টিভ উইটকফ, যারা ইউরেনিয়াম এনরিচমেন্টের ABCD পর্যন্ত জানে না, পরমাণু বিষয়ে যাদের কোনো জ্ঞানই নেই, তারা স্পষ্টত অস্বস্তিতে পড়ে যায়। আমেরিকার পক্ষে জানানো হয় এই বিষয়ে পরে আলোচনা করা হবে। তাই আমেরিকা এবার তার সম্মান রক্ষার জন্য আমেরিকার পক্ষ থেকে টেকনোক্রেটিক এবং বিউরোক্রেটিক লোক, যারা অর্থ, সায়েন্স, টেকনোলজি, যে যে বিষয়ে ইরানের সঙ্গে চুক্তি হতে পারে, সেই সব বিষয়ের বিশারদদের একটা বিরাট দল পাঠিয়েছে। সুতরাং আমেরিকার পক্ষে নেতৃত্ব দিচ্ছেন জেডি ভ্যান্স এবং গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে এবারও উপস্থিত থাকছেন জারেড কুশনার, ডোনাল্ড ট্রাম্পের জামাতা বলে কথা, অন্যদিকে স্টিভ উইটকফ। তবে এই সভা ইরানের পক্ষে খুব স্পষ্ট করে জানিয়েছেন সৈয়দ আব্বাস আরাকচি যে তারা এই সভাতে যোগদান করছেন, আলোচনাও করবেন, প্রত্যক্ষ নয়, ইনডাইরেক্ট আলোচনা হবে। কিন্তু তার মধ্যেও তিনি জানিয়েছেন ইরান এন্টার্স টক্স উইথ কমপ্লিট ডিস্ট্রাস্ট। আমেরিকার প্রতি পূর্ণ অবিশ্বাস নিয়েই ইরান এই আলোচনা শুরু করবে। কারণ ইরান এই আলোচনা শুরু করছে, আমেরিকা যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই ট্রাস্ট করা যায় না, কোনোভাবে তাকে রিলাই করা যায় না। কারণ হিংস্র হায়ানা, তার চরিত্রই আক্রমণ করা। সে আন্তর্জাতিক আইন মানে না, সে মানবতা মানে না, তার একটাই আকাঙ্ক্ষা তার লালসাকে চরিতার্থ করা। তাই আমেরিকা যুক্তরাষ্ট্রকে ইরান কোনোভাবেই বিশ্বাস করছে না, কিন্তু বিশ্ব শান্তির জন্য তারা এই আলোচনায় অংশগ্রহণ করছে। আর আমেরিকা যুক্তরাষ্ট্রের আসল চরিত্রকে ফাঁস করে দেওয়ার জন্য ইরান এই কূটনৈতিক সভার গোড়াতেই একটা বড় সড়ো পদক্ষেপ নিয়েছে। আর যে পদক্ষেপকে গোটা পৃথিবী মাস্টার স্ট্রোক বলে ব্যাখ্যা করছেন। কারণ ইরানের পক্ষেই সম্ভব এই মুহূর্তে আমেরিকাকে বেআব্রু করা, আমেরিকার এপস্টিন ক্লাস ক্যারেক্টারকে উন্মোচন করা। ইরানের যে প্রতিনিধি দল ইসলামাবাদে আলোচনার উদ্দেশ্যে এসেছে, এই টিমের নাম দেওয়া হয়েছে মিনাব অন 68। মিনাব অন 68 আমেরিকার টোমাহক মিসাইল মেরে 28শে ফেব্রুয়ারি বিনা উস্কানিতে সরাসরি ইরান হামলা চালিয়েছিল এবং সেই ইরান হামলাতে কেবলমাত্র আয়াতুল্লাহ আলী খামেনেইকে খুন করেনি, ইরানের নিরীহ ফুলের মতো নিষ্পাপ 168 জন শিশুকেও বর্বরোচিত কায়দায় খুন করেছে আমেরিকা যুক্তরাষ্ট্র, ইসরায়েল মিলিতভাবে। সেই নিহত শিশুদের কয়েকজনের ছবি এই প্লেন, যে প্লেন এনেছে ইরানি প্রতিনিধি দলকে, তাদের প্রথম সারিতে তাদের ছবি রাখা হয়েছে 5 জন শিশুর এবং তার সঙ্গে রাখা হয়েছে ফুল। এই নিষ্পাপ শিশুদেরকে আমেরিকা যে পাশবিক কায়দায় খুন করেছে, যাদের কোনো অপরাধ ছিল না, আমেরিকার পাশবিকতা, তার নিষ্ঠুরতাকে বিশ্বের সামনে উন্মোচন করার জন্য ইরান তাদের পক্ষে এই বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। প্লেন থেকে নামার আগে ইরানিয়ান পার্লামেন্টের প্রেসিডেন্ট মোহাম্মদ বাঘের গালিবাফ, তিনি এই শিশুদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তারপর তিনি প্লেন থেকে ল্যান্ড করে হোটেলে যান। আর এই দৃশ্য ক্যামেরা বন্দি করে 44 সেকেন্ডের ভিডিও আপলোড করে ইরান। আর তারই সাথে গোটা পৃথিবীতে আরো একবার বার্তা পৌঁছে যায় আমেরিকার নৃশংস শিশু হত্যার ঘটনা। এই আমেরিকার সবটাই ন্যারেটিভ, তাদের নিজেদের প্রয়োজনে ন্যারেটিভের স্বার্থে পাকিস্তান থেকে নিয়ে এসে ইউসুফ মালালা জাইকে নোবেল পুরস্কার দিতে পারে। আর এই আমেরিকায় তেল লুণ্ঠন করার স্বার্থে ইরানের হাজার হাজার নিরীহ মানুষকে খুন করতে পারে, ইরানের 1,25,000 বাড়ি গুড়িয়ে দিতে পারে, ইরানের 800-র অধিক স্কুলকে বম্বিং করে গুঁড়ো করে দিয়েছে, ভেঙেছে হাসপাতাল। আমেরিকা যুক্তরাষ্ট্রের কাছে স্বার্থই সব। আরবের রাজতন্ত্রের বিরুদ্ধে আমেরিকার কোনো ক্ষোভ নেই, কারণ আরব তাকে তেল বিক্রি করে। ইরানে গণতন্ত্র রয়েছে, অথচ ইরানের রেজিম চেঞ্জ চায়। কেন?
ইরান তার তেল সম্পদকে আমেরিকার হাতে তুলে দেয়নি, সঁপে দেয়নি। সুতরাং সব অপরাধ ইরানের, এটাই আমেরিকার ন্যারেটিভ। আর সেই ন্যারেটিভকে এবার ইরান এমনভাবে আঘাত করে চূর্ণ করে দিচ্ছে, সৈয়দ আব্বাস আরাগচিদের কূটনৈতিক চালের কাছে ডোনাল্ড ট্রাম্পরা টিকতেই পারছে না এই মুহূর্তে। গতকাল সন্ধ্যাবেলায় ডোনাল্ড ট্রাম্প এই দানবকে লেবাননের উপরে আক্রমণ থামানোর নির্দেশ দেওয়ার পর আক্রমণ সাময়িক বন্ধ হয়েছিল গত রাতের জন্যে। আর যতক্ষণ না পর্যন্ত ইরানি ডেলিগেশন পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছিল, আর যেই ইরানি ডেলিগেশন পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছে সেই খবর পাওয়া মাত্র নতুন করে দানবটি আবার লেবাননে হামলা শুরু করে দেয়। আজ সকালবেলায় লেবাননে অন্তত 5টি জায়গায় আক্রমণ চালিয়েছে, আর সেই আক্রমণে ইতিমধ্যেই লেবাননের 13 জন মানুষ প্রাণ হারালেন আজ। তাই ইসরায়েল যে ইরানের সঙ্গে আমেরিকার শান্তি চুক্তি হতে দিতে চায় না, কোনোভাবেই মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা হোক সেটা চায় না এই দানব রাষ্ট্র ইসরায়েল, যার একটাই কাজ সন্ত্রাস, একটাই কাজ শিশু হত্যা করা, গণহত্যা করা। আগামীকাল এই দানবের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। আজ তিনি কাতর প্রার্থনা করেছিলেন কোর্টের কাছে যাতে করে সেই ডেট পিছিয়ে দেওয়া হয় কালের পরিবর্তে। এখনো পর্যন্ত খবর সেই ডেট কিন্তু পিছোয়নি, কাল বিচার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে ইসরায়েলের এই গণহত্যাকারীর বিরুদ্ধে। এখন তার আগে যে কোনো মূল্যে এই মধ্যপ্রাচ্যে অশান্তির আগুন জ্বালাতে মরিয়া বেঞ্জামিন নেতানিয়াহু। এখন দেখা যাক এই দুই দেশ শেষ পর্যন্ত তারা একটি কমন মিনিমাম প্রোগ্রাম তৈরি করে যুদ্ধ থামাতে পারছে কিনা, নাকি আবারও দুটি দেশ যুদ্ধে লিপ্ত হয়। পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হচ্ছি, ততক্ষণ জন্য বিদায়। তবে তার আগে শেষ নিবেদন, যারা এখনো পর্যন্ত পদাতিক চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন নির্ভুল সাহসী সাংবাদিকতার জন্য।